আজকের আলোচনার বিষয় হচ্ছে বেরিয়ে আসছে বিমান বিধ্বস্তের অন্তরালের গোপন কাহিনী। থাকুন আমাদের সঙ্গে। ঘটনার ভেতরে আর কি কি ঘটনা আছে, অন্তরালে কি রয়েছে। যেই বিমানটি দুর্ঘটনায় আমাদের সন্তানদের জীবন গেল, পাইলটের জীবন গেল, কি কারণে গেল, এই নিয়ে তিনি বিস্তারিত লিখেছেন। কঠিন এবং শক্ত কথা এবং সত্য কথা, 100% কারেক্ট কথা, 100% সঠিক কথা। এটা কি আসলে দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, নাকি পরিকল্পিতভাবে এখানে একটা হত্যাকাণ্ড চালানো হলো? বাংলাদেশের এই যুদ্ধবিমান বিধ্বস্ত হবার পেছনে ভারতের হাত রয়েছে। ভাবছেন কি যাতা বলছি? বিষয়টি শুনতে হাস্যকর মনে হলেও এটাই সত্য। আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি। আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি। আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন। যেমন ধরুন, কিছুক্ষণ আগে একটা পেজে কিছু স্টেটমেন্ট চোখে পড়লো এবং এই আলোচনাটা শুধুমাত্র আমি আমার ইউটিউব পেজে করছি, যেটা আসলে আটকে ওঠার মতো। আমি জানি না সত্য মিথ্যা কি। ভয়াবহ যে তথ্যটা উঠে এসেছে সেটা হচ্ছে বাংলাদেশের উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে, স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যে দুর্ঘটনা ঘটেছে, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তো দর্শক, এই দুর্ঘটনার নেপথ্যের কাহিনী কি? কিন্তু সহজ কিছু বিষয় আছে এখানে। দেখেন, ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূস চাইলে পারবেন। ডক্টর ইউনূসকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর তারেক রহমান এই বিষয়টা সম্পর্কে জানতেন এবং এই ষড়যন্ত্রের সঙ্গে তারা যুক্ত ছিলেন। যতই ষড়যন্ত্র হোক না কেন, ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবে। ঘটনার দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, তাহলে চোখের সামনে আমাদের আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। 21শে জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির যে ভয়াবহ ঘটনা এবং পরিণতি, সেটি আমি অনেকটা কাছ থেকে দেখেছি এবং ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি সেই স্পটে পৌঁছাই। আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি। আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি। আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন। যেমন ধরুন, অনেকে বলছে যে এখানে আসলে 19 জন 20 জন কিংবা 22 জন মানুষ মারা গেছে। আমি প্রথম ধাক্কায় অন্তত 12টি কিংবা তার চেয়ে বেশি লাশ পড়ে থাকতে দেখেছি এবং কিছু মানুষকে দেখেছি সেই লাশগুলোকে নিয়ে যেতে এবং গুনতে। পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল। কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম। তো কোনো স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি 2-3টি ক্লাসরুম, যে ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই, তারা সবাই নিহত হয়েছেন। কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে 40-50 জন স্টুডেন্ট থাকার কথা। যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয়? এটি নিয়ে একটি কনফিউশন দেখা দিয়েছে। তবে আমরা আশাবাদী, আমরা এখনো আশা রাখছি যে যেহেতু এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, বিমান বাহিনী আছে এবং ওনাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে লাশের সংখ্যা কমিয়ে দেখে হয়তো কারোরই স্বার্থ নেই। তবুও প্রত্যাশা করব যে লাশের যে সঠিক সংখ্যা সেটি নির্ধারণ করে আপনারা জাতির সামনে তুলে ধরবেন। মনে রাখবেন, তা না হলে এই জাতি কিন্তু আপনাদেরকে কাউকেই কোনোদিনও ক্ষমা করবে না। আমরা মাইলস্টোন কলেজের যতগুলো শিক্ষার্থী নিহত হয়েছে, দগ্ধ হয়েছে, স্পটে মারা গিয়েছে, হাসপাতালে মারা গিয়েছে, আমরা প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড চাই। সে কোন ক্লাসে পড়েছিল, তার বাবা মাকে, সে কিভাবে নিহত হলো। এবং আরেকটা জিনিস আমি চাই, আমি জানি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল উপস্থিতি কাউন্টিং মেশিন আছে। আমরা জানতে চাই যে ওই দিন স্কুলে কতজন শিক্ষার্থী কে কে কোন কোন ক্লাসে উপস্থিত ছিল এবং তাদের কতজনের মৃতদেহ পাওয়া গেল। এই কথাটি আমি কাউকে টার্গেট করে বলছি না, তবে অনেকে সন্দেহ করছেন যে এই বিষয়টি নিয়ে একটি রাজনীতি হতে পারে। দর্শক মন্ডলী, আপনাদেরকে জানাতে চাই, বাহিনীতে যারা আছেন সবাইকে বলতে চাই, এই দেশে লাশ নিয়ে বহু রাজনীতি হয়েছে। আমরা অন্তত আমাদের সন্তানদেরকে নিয়ে আর কোনো রাজনীতি এই দেশে দেখতে চাই না। আমরা চাই যেন এটির একটি সুষ্ঠু তদন্ত রিপোর্ট আমাদের কাছে আসে এবং সত্যিকার অর্থে যারা নিহত হয়েছেন তাদের একটি তালিকা আমাদের কাছে স্পষ্ট হয়। আমরা যেন কোথাও থেকে অভিযোগ শুনি না যে এমনটি হয়নি, এমনটি হয়েছে কিংবা কম বেশি করা হয়েছে।
আমি সকল শ্রেণীর, সকল পেশার এবং যারা যে যে দায়িত্বে যেখানে আছেন, মেডিকেল, বিভিন্ন মেডিকেলগুলো, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী যারা আছেন, আশা করি আপনারা সবাই মিলে এই কাজটি করবেন। তা নাহলে আপনাদেরকে সবাই কিন্তু দোষের চোখে দেখবে, হয়তো একটা ব্লেম দিবে যে এটা করেছে। নিশ্চয়ই আপনারা সেই ব্লেম নেবেন না এবং আপনারা সেটা প্রকাশ্যে আনবেন। আরেকটি ভুল ধারণা আছে, আমাদের অনেক ভাই দেখলাম প্রশংসা করে আমাদের যিনি পাইলট ছিলেন তার সম্পর্কে বলেছেন যে উনি চাইলে একটি ইজেক্ট বাটনে চেপে নিজেকে রক্ষা করতে পারতেন, কিন্তু তিনি বাচ্চাদের কথা চিন্তা করে সেটি করেননি, বরং বাচ্চাদের সাথে নিজেও প্রাণ দিয়েছেন। হ্যাঁ, ঘটনাটা ঠিক, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, আমিও স্পটে ছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি, সঠিক তথ্য হচ্ছে যে পাইলট প্লেন ক্র্যাশের আগেই ইজেক্ট বাটনে চাপ দিয়েছিলেন এবং তিনি প্যারাসুট নিয়ে উপরে উঠে গিয়েছিলেন। আমরা স্পটে সেই প্যারাসুটের বেলুনটিও পরে থাকতে দেখেছি, যার ফলে প্লেন যে ভবনে ক্র্যাশ করেছে তার প্যারাসুট এবং পাইলট অপর ভবনে ধাম করে পড়ে গিয়ে একটা রুমের মধ্যে ঢুকে অর্ধমৃত অবস্থায় ছিল এবং সেখান থেকে সেনাবাহিনী ওই পাইলটকে উদ্ধার করে এবং সিএমএইচে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। সঠিক তথ্য দিন, সঠিক তথ্যের সাথে থাকুন। পাশের একটি দেশ সারাটা জীবন চিবিয়ে 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 রেখেছে এবং যেই সরকারগুলা ইতিমধ্যে 54 বছরে এসেছে ওরা আসলে লেংটি পড়া সরকার, তারা উলঙ্গ, তাদের কোনো চরিত্র নাই। তাদের চরিত্র শুধুমাত্র মেহরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল, যে মাত্র 4 বছর সময়ও রাষ্ট্র পরিচালনা করতে পারেন নাই। তাছাড়া মেরুদণ্ড সহ আর কোনো পুরুষ বা নারী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন নাই। এদের প্রত্যেকের মেরুদণ্ড ভাঙ্গা ছিল, ওরা পরের দেশের গুলাম ছিল, আমাদের রাষ্ট্রকে শুধু ছায়ার মতন পরিচালনা করছে। মুখ দিয়ে বলেছে অনেক কিছু, করে দেখাতে পারেন নাই বা করার যোগ্যতাও তাদের ছিল না। এই প্রশিক্ষণ দেওয়ার মতন প্লেন আমাদের এর আগে কত আগ থেকে কিনা দরকার, এবং শুধু প্রশিক্ষণ দেওয়ার জন্যই কি শুধু প্লেনটা, নাকি এই প্লেনটা যুদ্ধের জন্য ব্যবহৃত হবে? তাই আপনার প্লেন যদি আপনার ঘরে ভেঙে পড়ে, আপনার বাড়ির ছাদের উপরে ভেঙে পড়ে, আপনার স্কুলের শিশু বাচ্চাদেরকে যদি আপনি মেরে ফেলেন, তাহলে এই যুদ্ধের বিমান দিয়ে পাশের দেশ, অন্য কোনো দেশ, আমাদের শত্রুদের সাথে মোকাবেলা করার মতন কি আছে আমাদের হাতে? 54 বছরের এই রাষ্ট্র ক্ষমতায় বিদেশে পাহাড়ের উপরে পাহাড় কিনেছে, বিল্ডিং এর উপরে বিল্ডিং কিনেছে, গাড়ির উপরে গাড়ি কিনেছে। তারা কি ভাবে নাই? তারা কি জানে না বাংলাদেশের সরকারের ভিতরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা কি জানেন না আমাদের বিমান বাহিনীর হাতে কয়টা যুদ্ধের বিমান আছে? এবং এই যুদ্ধের বিমানগুলা দিয়ে এই ধরনের পাইলট বানিয়ে কোটি কোটি টাকা সরকারও যে খরচ করছে, তারা কোন জায়গায় তাদের যোগ্যতাটা কাজে লাগাবে? আপনি পাইলট বানালেন ভাঙ্গা চূড়া দিয়ে, কিন্তু আপনার যখন যুদ্ধের দরকার হবে, এই পাইলট কোন প্লেন দিয়ে যুদ্ধ করবে? প্রিয় দর্শক, সে কারণেই আমি সালতানাতে বাংলাদেশ নিয়ে কথা বলেছিলাম বেশ কিছুদিন আগে। যেই পরিকল্পনাটা দিয়েছেন তার্কি প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশকে, যে বাংলাদেশের ভিতরে তার্কি প্রেসিডেন্ট এরদোয়ান একটি তরুণ সমাজকে প্রশিক্ষণ দিয়ে উঠাতে চায়, যারা নাকি সালতানাতে বাংলা তৈরি করবে। বাংলা ভাষায় যে কটা স্টেট আছে, যে কটা রাষ্ট্রে ভারতের ভিতরে যে কটা রাজ্য আছে, সবগুলাকে সালতানাতে বাংলার ভিতরে ঢুকিয়ে বাংলা হবে একটি শক্তিশালী, বিশ্বের বুকে দাঁড়ানোর মতন একটি মুসলিম শক্তিশালী দেশ। আর এই দেশকে বিহাইন্ডে কাজ করে যাচ্ছে তার্কির প্রেসিডেন্ট এরদোয়ান। আল্লাহ ভালো জানেন আমরা কতদিন এই এরদোয়ানকে দুনিয়ার বুকে দেখতে পাবো, কারণ ওনারও বয়স হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবেরও বয়স হয়েছে, বেগম খালেদা জিয়ারও বয়স হয়েছে। বেগম খালেদা জিয়া দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, উনার স্বামী সেনা অফিসার ছিলেন, কিন্তু আমরা এই বিমান বাহিনীর জন্য উনার কাছ থেকেও ভালো কিছু পাইনি। কারণ এটার জন্য যে উনি দায়ী তা নয়, এটার জন্য যে যোগ্য মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষ থাকা দরকার, বা এই বিমানের উপরে বিমান এবং পর্যটক আমরা যে মন্ত্রী বানাই, তাদের যোগ্যতা, তাদের চিন্তা চেতনা, তাদের মেধা, এবং ভারত থেকে হু করলে তারা যদি পায়খানা প্রস্রাব নিজের বিছানায় করে দেয়, তারা তো এই যুদ্ধের সরঞ্জামাদি কিনতে পারবে না। এই সাহস বাংলাদেশে কখনো সাহসী মানুষ আসেন নাই বাংলাদেশ পরিচালনা করতে। শুধুমাত্র মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এসেছিলেন, আর বাকি যারা এসেছিলেন প্রত্যেকেই ভারতের গুলামি করেছেন। ভারত যেভাবে বলেছে এভাবেই রাষ্ট্র চালিয়েছে। কেউ কেউ লোক দেখানোর মতো ডাল, মরিচ, কাঁচামরিচ, হলুদ নিয়ে তর্ক করেছে ভারতের সাথে। যুদ্ধের বিমান নিয়ে তর্ক করেন নাই। যুদ্ধের বিমান প্রয়োজন, ভারত নিষেধ করার কারণে বারবার বাংলাদেশে প্রয়োজনীয়তার টেবিলে কথাগুলা, আলোচনা টেবিলে আসার পরেও কেন বন্ধ হয়ে গিয়েছে? কেন এইগুলা কেনার জন্য সাহস করতে পারে নাই বাংলাদেশের রাজনীতিবিদরা? এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। সবার মনে একটাই প্রশ্ন, যে এটা কি নিছক দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র? দর্শক, আজকের আলোচনায় সেই বিষয়টি অবতারণা করব এবং আমরা বিভিন্ন বিষয় ঘেটে বোঝার চেষ্টা করব যে আসলে এটা দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র।
দেখুন, দুর্ঘটনার কবলে পড়া বিমান F7 মডেলের এই বিমানটি নির্মিত হয়েছে 1944 সালে। সেই 1944 সালের বিমান দিয়ে আপনি এখনো চলতেছেন। যেখানে F-35 মতো অত্যাধুনিক বিমান বের হয়ে গেছে, সেখানে আপনি সেই 1944 সালের F7 বিমান দিয়ে চলছেন। এখন অনেকে দায়ী করতেছেন বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানকে। এখন বর্তমান বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান, যাকে শেখ হাসিনা নিয়োগ দিয়ে গিয়েছেন জুন মাসে, পালিয়ে যাওয়ার কয়েক মাস আগে, এখন সবাই তাকে ব্লেম করতেছে। তিনি নাকি দুর্নীতি করেছেন, স্বজনপ্রীতি করেছেন, তিনি নাকি আজকে 200 বাচ্চা মারা গিয়েছে সেই বাচ্চাদের লাশ গুম করেছেন। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি যে একটা বাচ্চার লাশও গুম হয়নি, প্রত্যেকটা লাশ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা আহতকে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। এখন আপনারা এই হাসান মাহমুদ খানের দোষ দিতেই পারেন, কিন্তু সব দোষ কি হাসান মাহমুদের? সরকারের কোনো দোষ নাই? স্বাধীনতার পর থেকে যতগুলো সরকার আসছিল, সেই বঙ্গবন্ধু সরকার থেকে শুরু করে বর্তমানে ইউনূস সরকার পর্যন্ত কোনো সরকারি বিমান বাহিনীর আধুনিকায়নে তেমন কোনো প্রচেষ্টা গ্রহণ করেনি। হয়তো শেখ হাসিনার দোষ বেশি, কারণ তিনি বেশি দিন ক্ষমতায় ছিলেন। ইউনূসের দোষ কম, কারণ তার সরকারের বয়স এক বছর হয়নি। কিন্তু দোষ কিন্তু সবারই আছে। সুতরাং এককভাবে কোনো সরকারকে বা কোনো বিমান বাহিনীর প্রধানকে দোষারোপ করা উচিত হবে না। ঢাকা শহর একটি ঘনবসতিপূর্ণ শহর। এই শহরের উপর দিয়ে আপনি কেন প্রশিক্ষণ বিমান চালানোর অনুমতি দিলেন? বাংলাদেশে এর আগেও প্রচুর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। কোনোটা ধান খেতে পড়েছে, কোনোটা পাট খেতে পড়েছে, কোনোটা আখ খেতে পড়েছে এবং পরে পাইলটের মৃত্যু হয়েছে, সাধারণ জনগণের মৃত্যু হয়নি। কিন্তু এই প্রথম একটা বিমান মাইলস্টোন কলেজে পড়ায় প্রচুর লোকজনের মৃত্যু হয়েছে এবং আল্লাহ না করুক আরও মৃতদেহের সংখ্যা বাড়তে পারে। তাহলে আপনি দেখেন নাই যে কয়দিন আগে ভারতের আহমেদাবাদে কিভাবে একটা বিমান ডক্টর হোস্টেলের উপরে পড়ে কত ডক্টর মারা গেল এবং বিমানের ভিতরে 241 জন মারা গেল? এগুলো দেখেও কি আমরা শিক্ষা লাভ করবো না? ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কেন প্রশিক্ষণ বিমান উঠবে? এই প্রশিক্ষণ বিমান কেন লালমনিরহাটে স্থানান্তর করা হলো না? এই প্রশ্নের জবাবটা কে দিন আমাকে বলেন? দেওয়ার আছে কেউ? দেওয়ার নাই তো। অ্যানোনিমাস মেইন পেজ, তো এই অ্যানোনিমাস মেইন পেজে তারা এটা ইংলিশে লেখে এবং এটা বাংলাদেশ ভিত্তিক না, এটা ওই আফ্রিকান ভিত্তিক একটা ফেসবুক পেজ। ওরা প্রতিদিন বলে যে আজকে অমুক জায়গায় বিল্ডিং ভেঙে পড়বে, কালকে অমুক জায়গায় প্লেন ভেঙে পড়বে, একটা না একটা মিললেই যায়। ওই যে এক গ্রামে 2 ভাই ছিল, এক ভাই বলতো আজকে বৃষ্টি হইব, আরেক ভাই বলতো আজকে বৃষ্টি হইব না, এক ভাই না এক ভাইয়ের কথা মিলতোই। তো এরকম একটা অ্যানোনিমাস পেজ তারা লিখেছে যে এই স্কুল বিল্ডিং উইল কোলাপস, লিভিং লটস অফ কিডস লাইভলেস, উই সি এ টেরিবল ডিজাস্টার ফাস্ট কামিং, দিস উইল বি অ্যাজ এ রেজাল্ট অফ পুয়ার মেনটেনেন্স। মানে এইটা পুয়ার মেনটেনেন্সের কারণে হইব, বিমান দুর্ঘটনার কারণে এটা কিন্তু বলে নাই। মেনটেনেন্স অন দ্য বিল্ডিং, উই শ্যাল ডু এভরিথিং ইন আওয়ার পাওয়ার টু অ্যাভার্ট দিস টেরিবল ক্যাটাস্ট্রফি উই হ্যাভ সিন কামিং। তো এগুলো হচ্ছে আপনার এই যে ধান্দাবাজ আছে না, ধান্দাবাজ, ওরা না কি চেষ্টা করতেছে যাতে এটা না ঘটে। কীভাবে চেষ্টা করতেছে? তো এরকম প্রচুর পেজ আপনি সোশ্যাল মিডিয়াতে পাবেন। এই পোস্ট তারা যেদিন করলো সেদিনই যদি বিশ্বের কোনো একটা জায়গায় ওই রিলেটেড কোনো দুর্ঘটনা ঘটে এবং তারা ফেসবুকে যে পোস্ট করে যে বিমান দুর্ঘটনার কবলে পড়বে বা স্কুল দুর্ঘটনা কবলে পড়বে বা বিল্ডিং ধসে পড়বে, যদি বিশ্বের কোনো জায়গায় ঠিক সিমিলার কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তারা সেটার ক্রেডিট নেয় বলেছিলাম না? এবং তারা অনবরত এইসব পোস্টগুলো দিয়েই যায়। কিন্তু মনে করেন যে পুরো বছর ধরে এরকম ভুয়া পোস্ট দিলে একদিন না একদিন তো মিললেই, তাই না? সেটাই হচ্ছে এখানে। এবং এটা নিয়েই মনে করেন আমাদের বাংলাদেশিরা গুজবের বন্যা, ভাই কিভাবে সম্ভব, ভাই কিভাবে সম্ভব, এরা কিন্তু এটা বলছিল ভাই এটা ইংলিশে লেখছে একটা ফেক পেজ। এই ফেক পেজ প্রতিদিন 10-12টা করে পোস্ট দেয় যে আজকে বিমান পড়বে, আবার একই পেজে প্রথম করে বলবে আজকে বাড়ি ভেঙে পড়বে, আবার বলে আজকে লঞ্চ ডুববে, ইত্যাদি ইত্যাদি। বাঙালি সবসময় গল্প পছন্দ করে। এই যে গল্প যে 200 লাশ লুকাইছে, ভাই কই লুকাইছে 200 লাশ? লাশ কে লুকাবে? লাশ লুকে সরকার লাভটা কি? আবার দেখেন কেউ বলে ইউনূসের পদত্যাগ করতে হবে, এগুলি আমেরিকার চক্রান্ত, কেউ বলতেছে ভারতের রয়ের চক্রান্ত, কেউ বলতেছে শেখ হাসিনার চক্রান্ত। ভাইরে এগুলো কারো চক্রান্ত না, আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো কারো চক্রান্ত না। এটা একটা যান্ত্রিক দুর্যোগ এবং এই যান্ত্রিক দুর্যোগের কারণেই এই ঘটনা ঘটেছে। বাংলাদেশের এই মুরিটিন মার্কা বিমানগুলোর কোনো মেনটেনেন্স করা হয় না। এই বিমানগুলো চলে আল্লাহ চালায় বলে, ওই যে বলে না যে আল্লাহর মাল আল্লাহ চালায়। এই বাংলাদেশের এই প্রশিক্ষণ বিমানগুলো হচ্ছে আল্লাহর মাল। এগুলো কখনোই মেনটেন করা হয় না। এগুলো প্রতিদিন চালায়, চালানোর পর রেখে দেয়, আবার চালায়, আবার রেখে দেয়, আবার চালায়, আবার রেখে দেয়। তা না হলে 1944 সনে আবিষ্কৃত হওয়া যে বিমান, সে বিমান কি এখনো চলার কথা না তো? কিন্তু সেই বিমানই চলতেছে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।